14 মাস আগে বাংলাদেশের রাজপথে ছিল গর্জন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এই স্লোগানেই ভেসেছিল রাজনীতি, রাস্তাঘাট, সামাজিক মাধ্যম। গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার তখন প্রতিশ্রুতি দিয়েছিল একটা নতুন শুরু করার, একটা নতুন বাংলাদেশের। কিন্তু 14 মাস পেরিয়ে গেছে, এখন প্রশ্ন উঠছে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে আর কতটুকু হারিয়ে গেছে বক্তৃতার ভাঁজে। এই স্বাধীনতা থেকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে, মানুষ যেন জানে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম ভাষণে বলেছিলেন এই সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সব উপদেষ্টা দ্রুত সম্পদের বিবরণ প্রকাশ করবেন। 14 মাস পর দেখা গেল এখনও সেই হিসাব নেই, এখনও সেই স্বচ্ছতা আসেনি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় ঘটনাটি আগের আমলের মতোই হয়ে গেছে, অর্থাৎ বদল শুধু মুখে, বাস্তবে নয়। প্রত্যাশা ছিল পরিবর্তনের, বাস্তবতা কেবল পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি। 14 মাসে 14 বার বিদেশ সফর করেছেন প্রধান উপদেষ্টা, 13টি দেশ, 1 ডজনেরও বেশি আন্তর্জাতিক সম্মেলন। কিন্তু প্রশ্ন একটাই, বাংলাদেশ কি পেল? সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ স্পষ্ট বলছেন এগুলো দ্বিপাক্ষিক নয়, বহুপাক্ষিক অনুষ্ঠান। দেশের জন্য সুনির্দিষ্ট লাভ দেখা যাচ্ছে না। রোম সফর নিয়েও বিতর্ক এখনও থামছে না। রোমের মেয়রের সঙ্গে বৈঠক, তা কি প্রোটোকল অনুযায়ী ছিল, নাকি ছিল কেবল একটি প্রতীকী ছবি তোলার সুযোগ? ডক্টর ইউনূসের সফরগুলো কূটনৈতিক নয়, বরং ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অংশ, এমন অভিযোগ উঠছে কূটনৈতিক মহলে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আইন শৃঙ্খলা। নির্বাচনের সময় এগিয়ে এলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। মব সন্ত্রাস কি থেমেছে? রাজবাড়ী গোয়ালন্দের ঘটনা ছিল এক নির্মম দৃষ্টান্ত। একজন মৃত মানুষ, নুরাল পাগলা, যার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হলো, আর প্রশাসন তাকিয়ে রইল। পুলিশের দাবি পরিস্থিতি স্থিতিশীল, কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। মাত্র 10 মাসে খুন হয়েছেন 3554 জন। ধর্ষণের ঘটনা ঘটেছে 4105টি। সাবেক আইজিপি আশরাফুল হুদা ডয়েচে ভেলেকে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা উন্নতি হওয়ার কথা ছিল তা হয়নি, অর্থাৎ ভয়ের শাসন এখনও জীবিত। ডক্টর ইউনূস সরকারের প্রতিশ্রুত নিরাপত্তা এখনও আসেনি। আইন আছে, কিন্তু আইনের শাসন নেই। এই কথাটা এখন কেবল বইয়ের পাতায় নয়, বাস্তবেও সত্য হয়ে দাঁড়িয়েছে। আইনজীবী জেডাই খান পান্না বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন গ্রেপ্তারকৃতরা যাতে জামিন না পায়। এটাই কি বিচার বিভাগের স্বাধীনতা? একটা মন্তব্য স্পষ্ট, বিচার ব্যবস্থা এখনও নির্বাহী বিভাগের ছায়ায় বন্দী। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সাইদ আহমেদ রাজাও আরও কঠিন ভাষায় বললেন, বিচার বিভাগে 14টা বেজে গেছে। হাইকোর্টের কয়েকজন বিচারককে ছুটিতে পাঠানো, অ্যাটর্নি জেনারেলের প্রকাশ্যে মন্তব্য সব ইঙ্গিত দিচ্ছে আইনের সংস্কার নয়, বরং আইনের সংকোচন ঘটেছে। তরুণ উপদেষ্টা, তরুণ আশা, কিন্তু আসিফ মাহমুদের নাম এখন বিতর্কের প্রতীক। অডিও ফাঁস, দুর্নীতির অভিযোগ, বিমানবন্দরে অস্ত্রের গুলি, 300 ফিটে রাতের হাঁস খাওয়া, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন সমালোচনার মুখ্য চরিত্র। ক্রীড়াঙ্গনে তার পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে। বিসিবির সভাপতির পরিবর্তন, নির্বাচনের নামে প্রহসন, এমন অভিযোগ করেছেন সাবেক ক্রিকেটাররা। দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হক চঞ্চলের মন্তব্য, তিনি মাঠের খেলা টেনে এনেছেন টেবিলে, অর্থাৎ পরিবর্তনের অজুহাতে তিনি বানিয়েছেন আরও বড় নিয়ন্ত্রণের খেলা। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে দুর্বল দিক পররাষ্ট্রনীতি। ভারত থেকে শুরু করে কুয়েত, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর, একের পর এক দেশ ভিসা বন্ধ করছে। বাংলাদেশ এখন এক অদৃশ্য অবিশ্বাসের বলয়ে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলছিলেন, প্রতিবেশীরা যখন ভিসা বন্ধ করে তখন পুরো বিশ্বে নেতিবাচক বার্তা যায়। তাই তিনি আরও বলছেন, বাইরে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদ বাড়ছে। সত্য না হলেও ধারণাটি ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করছে।
আর এই সংকটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাই বা কী? পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা ছিল কঠোর, পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ শুরু। কিন্তু বাস্তবে যুদ্ধটা শুরুতে হারিয়ে গেছে। বাজারে পলিথিনের ছড়াছড়ি, দখলি জমি উদ্ধার হয়নি, বরং বেড়েছে নতুন দখল। পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খানের ভাষায় এক কথায় বললে উন্নতি নয়, অবনতি। ঢাকার বায়ু দূষণ এখন বিশ্বের শীর্ষে। এমনকি কারণ বাজারের পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে তৈরি হচ্ছে এক্সপ্রেসওয়ে র্যাম্প। এটা কি পরিবেশের জয় নাকি পরাজয়? সরকার চুপ, মানুষ শ্বাসরুদ্ধ। ঢাকা সিলেট মহাসড়কের যানজট এখন জাতীয় প্রতীক। উপদেষ্টা ফাইজুল করিম নিজেই 3 ঘন্টা আটকে থেকে মোটরসাইকেলে গেছেন গন্তব্যে। যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেল হক চৌধুরী বলছেন, বিগত সরকারের সময়ের চেয়ে এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। নতুন পরিকল্পনা নেই, সংস্কার নেই, আছে কেবল দোষারোপ আর মুখস্থ বিবৃতি। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে হতাশাজনক অধ্যায় হলো গণমাধ্যম। সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে প্রশ্ন করায় 3 সাংবাদিকের চাকরি চলে যায়। এছাড়া সময় টেলিভিশনের মালিকের অফিসে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যাওয়া এবং কয়েকজন সাংবাদিকের চাকরি যাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সাংবাদিক মাসুদ কামাল ডয়েচে ভেলেকে বলেন, আমি খুব বেশি পরিবর্তন দেখি না। আগে যারা মিডিয়ার দায়িত্বে ছিলেন তারাও সরকারের সুবিধাভোগী হয়ে নিজেরাই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেন। আর এখন মিডিয়ার শীর্ষ পদে বিএনপি এবং জামাতের লোক বসানো হয়েছে, ফলে তারা এখন বিএনপি ও জামাতের স্বার্থ দেখছে। 266 জন সাংবাদিকের নামে মামলা, 13 জন এখনও কারাগারে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলছেন, এটা আমাদের জন্য অসম্মান। একটা সরকার যেটা মুক্ত গণমাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সেই সরকারের আমলেই সাংবাদিকরা সবচেয়ে বেশি ভীত। আগে ছিল এক দলের নিয়ন্ত্রণ, আর এখন আছে আরেক দলের প্রভাব। শুধু স্বাধীনতা নেই, বাজারে দাম বেড়েছে কিন্তু আয় কমেছে, চাকরি হারাচ্ছে মানুষ, কারখানা বন্ধ একের পর এক। গার্মেন্টস খাতে অর্ডার কমেছে, বিনিয়োগ থমকে গেছে। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন বলছেন, বিদেশি ক্রেতারা নির্বাচনের পর পর্যন্ত অপেক্ষা করছেন। অর্থাৎ আস্থার সংকট এতটাই গভীর যে কেউ বিনিয়োগ করছেন না অন্তর্বর্তী সরকারের হাতে। এই এক নীরব অর্থনৈতিক স্থবিরতা, যেখানে জনগণ আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান, মানবাধিকার ও বিচার বিভাগের সংস্কারের দাবিতে। হিউম্যান রাইটস ওয়াচ, সিপিজে, সিভিকাস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস সবাই একই সুরে বলছে, রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে আনুন। কিন্তু সরকারের প্রতিক্রিয়া কি? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, প্রত্যেকে নিজের কাজ করবে। এই নীরবতা আসলে উত্তর নয়, বরং দায় এড়ানোর কৌশল। 14 মাস আগে মানুষ বিশ্বাস করেছিল একটা নতুন ভোর আসবে, কিন্তু আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সন্ধ্যায়, যেখানে সরকার আছে কিন্তু শাসন নেই, প্রতিশ্রুতি আছে কিন্তু বাস্তবায়ন নেই। অন্তর্বর্তী সরকারের 14 মাস একটি অসমাপ্ত প্রতিশ্রুতির গল্প। ইতিহাস একদিন এই সময়টাকে স্মরণ করবে, আশার সরকার থেকে হতাশার সরকার হয়ে ওঠার এক বাস্তব পাঠ হিসেবে। আপনিও কি তাই মনে করেন, নাকি ডক্টর ইউনূস সরকার তার বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।